বাকিতে জামিন, টাকা পরিশোধে জেল থেকে বেরিয়েই চুরি, ধরা পড়ল পুলিশের জালে। বেশ কয়েকটি সিন্ডিকেট সক্রিয় বলছে আইন শৃঙ্খলা বাহিনী। টিআর কাবিখা প্রকল্পে বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের এমপিদের, উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা। আসছে বাজেটে নিত্যপণ্যের দাম কমানোর উদ্যোগ, উচ্ছে কর কমতে পারে ৬০ ধরনের পণ্যে, ৫ বছরের জন্য ঘোষণা হবে আয়কর ও কর্পোরেট কর নীতি। গণ অভ্যুত্থানের পর মুখ থুবড়ে পড়েছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল। এবার বিনিয়োগের স্বপ্ন দেখাচ্ছে চীন। আজ একনেকে উঠছে ৪,০০০ কোটি টাকার প্রকল্প। ডিপি ওয়ার্ল্ড এমজিএইচ গ্রুপের পর এবার বন্দর সচলে বিকল্প প্রস্তাব নতুন দেশীয় জোটের। এখনই দর কষাকষির সুযোগ নেই বলছে নৌ মন্ত্রণালয়। রাজধানীর মৌচাকে সাবেক স্বেচ্ছাসেবক দলনেতাকে ছুরিকাঘাতে হত্যা, খুনের কারণ খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। আলোচনার মধ্যেই ইসরায়েলে আক্রমণ বন্ধের ঘোষণা ইরানের। তেহরান ও বৈরুতেও হামলা চালাবে না তেল আবিব। হোম অফ ক্রিকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শুরু আজ। ৪ বছর পর স্কোয়াডে মোসাদ্দেক, গতির ঝড়ে ভরসা টাইগারদের। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ। এবং একই সাথে রৌফ এবং ইমন, আপনাদেরকেও শুভ সকাল। গুড মর্নিং। শুভ সকাল। আমরা শুরুতে একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কিন্তু শিরোনামে বললাম, সেটা হচ্ছে জামিনে বাকিতে জামিন পেয়েছেন, তারপরে তিনি এসে আবার একই অপরাধ করেছেন। সেই অপরাধ করে তিনি মানে একে ওই জামিনে যে বাকিতে আবারও সে চুরি করেছেন। বিষয়টি আসলে খুবই মজার। যদিও আমরা বাকিতে কি কিনে থাকি, দোকানে গেলে বাকিতে সদাই করে থাকি বা যে কোনো করে থাকি, কিন্তু এটা জামিন পাওয়ার পরে জামিনের টাকা পরিশোধ করতে আবারও সেই অপরাধী এসে আবার চুরি করেই ফেললেন। যদিও আমরা আসলে মজার ছলেই বলছি রৌফ, কিন্তু বিষয়টা আসলে কিন্তু খুব সিরিয়াস যে আমাদের বিচার ব্যবস্থা এবং প্রশাসন কতটা দুর্বল সেটার আসলে অন্যতম প্রমাণ দেয় আসলে এই ধরনের ঘটনা, যে জামিনও বাকিতে পাওয়া যায় এবং আয়নাবাজির মতো যেন একটা ঘটনা। তাছাড়াও এই যে কাবিখা প্রকল্পে একটা বৈষম্যের অভিযোগ উঠেছে, এর কারণে বেশ কিছু উন্নয়ন কাজে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে, এ ধরনের একটা শঙ্কাও কিন্তু দেখা যাচ্ছে। সে বিষয়ে আমরা আলাপ আলোচনা হবে। প্রথম যে বাজেটে তারপরে এবার বাজেটে যে সামনে বাজেট আসছে সেখানে কিন্তু নিত্যপণ্যের দাম কমানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া বিনিয়োগ সহায়তার জন্য আগামী ৫ বছরের জন্য বেশ কিছু ঘোষণা করা হয়েছে। এসব নিয়ে আলোচনা করব। তবে শুরুতে যেটা বললাম, একটা দর্শক, বাকিতে আপনি কি কিনেন? টিভি, ফ্রিজ, মুদি সদাই হয়তো, কিন্তু এই শহরে বাকিতে জামিন নেয় অপরাধীরা। সেই জামিনের টাকা শোধ করতে আবারও জড়ায় পুরনো অপরাধে। রাজধানীতে একটি চুরির ঘটনায় আসামি গ্রেপ্তারের পর এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট করেছেন সাব্বির আহমেদ। রাজধানীর যাত্রাবাড়ির বাসিন্দা রাজু আহমেদ শিপলু গেল ২ জুন সূত্রাপুরের একটি বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি সহ বিভিন্ন জিনিস চুরি করেন তিনি। ড্রয়ার থেকে টাকা নিয়ে গেছে, আর গয়নাগাটি, ড্রয়ার টয়ার ভাঙ্গা সবকিছু নিয়ে গেছে। 4 টাইমে হয়তো টিভিটা চোখে পড়ছে সামনে, টিভিটা গাদা করে নিয়ে চলে গেছে। চুরির পর বন্ধু ইরফান অমির বাসায় গিয়ে 2 ঘন্টা থাকেন শিপলু। চুরি করে একাধিকবার ধরা পড়লেও জামিনে ছাড়া পেয়ে আবারও একই কাজ করেন তিনি। টাকা না থাকলে তাকে বাকিতে জামিন করান ঢাকার সিএমএম আদালতের মুহুরী আলমগীর। গেল 2 জুন রাতে সেই বাকির টাকা চাইতে শিপলুর বাসায় যান আলমগীর। ডিউ ছিল 2.5 লাখ টাকার মতো। জামিনে যখন বের হয় তখন না দিতে পাইরা তখন এইভাবে বাইরে দেখা গেছে হাজিরার সময় 1,000 টাকা দিল, বা দেখা গেছে একটু বেশি দিল, ওইভাবে এই টাকাটা জমছে আর কি। যেদিন চুরি হয়েছে সেই দিন আপনি কেন গেছিলেন? যে ভাই আপনি কিছু টাকা তো মায় নিয়ে জানেন, তো টাকার জন্য তো যাইতেই হইব। জামিন করেছি বাকিতে, আমি বাকিতে জামিন করার পরে বেরোয় এভাবে চুরি করে টাকাটা শোধ করে বর্তমানে 2 লাখ টাকার মতো পাই। এই 2 লাখ টাকা আপনাকে বাকিতে জামিন করাইতে হয়েছে? জি স্যার, অল্প কিছু দেওয়া হয় টাকা, আর অল্প কিছু বাকি থাকে। আচ্ছা, পুলিশ বলছে শিপলুর বিরুদ্ধে 11টি মামলা রয়েছে। তিনি পেশাদার অপরাধী। ইরফান অমি ও আলমগীর তার অপরাধের সহযোগী। ইরফান অমি স্বীকার করে যে তার বন্ধু রাজু আহমেদ শিপলু
সে যাত্রাবাড়ি এলাকায় থাকে, সে টিভি এবং স্বর্ণালঙ্কারগুলো সে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা তাকে সহ রাজু আহমেদ শিপলু এর বাসায় অভিযান করলে টিভিটা উদ্ধার করি। তার দেওয়া তথ্য মতে সে বলে যে কিছু স্বর্ণালঙ্কার এবং টাকা আমার বড় ভাইয়ের কাছে আছে। পরবর্তীতে তাকে নিয়ে আমরা তার বড় ভাইয়ের কাছে যাই, যার নাম হচ্ছে আলমগীর। জানতে পারি সে কোর্টের মোহরি, সে বাকিতে একে জামিন করায়। বাকিতে জামিন করানোর পর সেই টাকা শোধ করতে চুরিসহ নানা অপরাধ করেন অপরাধীরা। এমন বেশ কয়েকটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এরকম ছিনতাইকারী আমরা ধরে চালান করেছি। পরবর্তী সপ্তাহে একই ছিনতাইকারীকে একই স্পটে সুইচ গিয়ার সহ আটক করা হয়েছে। তো পরবর্তীতে তাকে পুনরায় জিজ্ঞাসা করা হলো, সে বলল যে আমি গতকালকে জামিন পেয়েছি। তো জামিন হয়েছে কিভাবে? জামিন হয়েছে বাকিতে। তার সংশ্লিষ্টতা খুঁজতে গিয়ে দেখলাম যে তিনি মোহরির কাজ করেন এবং এই চোরকে সে বাকিতে জামিন করান। সূত্রপুরের চুরি হওয়া বাসার টাকা, মালামাল ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। বিজিবির কড়া পাহারার পরও পুশিং চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিভিন্ন সীমান্তে জড়ো করছে শিশু, নারী ও পুরুষকে। সবশেষ দুটি ট্রাকে নারী, শিশুসহ বেশ কিছু লোকজনকে কুড়িগ্রাম সীমান্তে পুশিংয়ের জন্য আনে বিএসএফ। তবে বিজিবির বাধায় ব্যর্থ হয় তারা। এছাড়া পঞ্চগড় সীমান্ত থেকেও 10 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত কয়েকদিনের টানা উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা শান্ত। পুশিংয়ের লক্ষ্যে নারী, শিশুসহ জড়ো করা 10 জনকে বিজিবির বাধার মুখে ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 70 ঘন্টা পর গেল রাতে সীমান্তের লাইট বন্ধ করে তাদের সরিয়ে নেওয়া হয়। রাতে 2:40-এর দিকে ওরা প্রথমে বর্ডার সিকিউরিটি লাইট অফ করে দিয়ে পরে ওদেরকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমাদেরকে জানিয়েছে, যখন বলেছে যে আমরা নিয়ে যাবো তখন শোনা জানিয়েছে। আমরা সতর্ক ছিলাম যাতে নিয়ে যাওয়ার কথা বললে আবার অন্য কিছু না করে। বড়বাড়ি সীমান্তে সতর্ক অবস্থানে আছে বিজিবি, পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। নতুন করে উত্তেজনা বেড়েছে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে। বড়কান্দা ও ঝাউবাড়ি সীমান্তে দুটি ট্রাকে বেশ কিছু লোকজনকে জড়ো করে বিএসএফ। তবে গ্রামবাসী ও বিজিবির যৌথ চেষ্টায় পিছু হটতে বাধ্য হয় তারা। মেহেরপুরের তেঁতুলবাড়ি সীমান্তে বিএসএফের পুশিংয়ের চেষ্টা রুখে দেওয়ার পরও কঠোর অবস্থানে আছে বিজিবির সদস্যরা। দিনরাত পালা করে পাহারা বসিয়েছে গ্রামবাসী। সীমান্ত সুরক্ষিত রাখতে জয়পুরহাটে নিজেদের তৎপরতা ও সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির সঙ্গে সীমান্তে ঘোরাফেরা করতেছি যাতে তারা প্রবেশ করতে না পারে। জানতে পারলাম যে ওই পার কিছু লোক জমা হয়ে আছে। এই জন্য আমরা আমাদের উপজেলা অফিসারের নির্দেশে আমরা এখানে ডিউটি আছি। জেলার 26 কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির সঙ্গে কাজ করছে আনসার ভিডিবি। তাদের সহযোগিতা করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। পুশিং বন্ধে ভারতকে এ পর্যন্ত 12 থেকে 13টি চিঠি পাঠালেও মেলেনি কোনো উত্তর। আর এসব ঘটনায় ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি আরও জানান, পুশিংয়ের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে বিজিবি। ভারত থেকে চলছে পুশিংয়ের চেষ্টা, আর সেই চেষ্টার বিরুদ্ধে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি। সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। এতে ঠেলে পাঠানোর চেষ্টায় এখনও সফল হয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পুশিং বন্ধে এরই মধ্যে ভারতকে 12 থেকে 13টি চিঠি দিলেও কোনো জবাব পায়নি ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, এসব ঘটনা ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে। এই পুশিংয়ের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না, এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে, এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা যেই ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশে অবলম্বন করা উচিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভারতে অবস্থান করা অবৈধ বাংলাদেশিদের প্রক্রিয়া মেনেই ফেরত পাঠাতে হবে। বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইলিগাল সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং বাংলাদেশও সেটা করবে। ফের পুশিংয়ের চেষ্টা হলে তা বিজিবি শক্তভাবে মোকাবেলা করবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়নে বড় বাধা এখন পুশিন চেষ্টা। নতুন সরকারের শুরুতে যে সুবাতাস বইছিল তা এখন তলানিতে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পর তাদের মুসলিম বিরোধী মনোভাবই এর বড় কারণ বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন এই সংকট উত্তরণে দিল্লির সীমান্ত সম্মেলন নয়, রাজনৈতিক সিদ্ধান্ত আসতে হবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট করেছেন জুম্মান সাদিক জাবলেন। অন্তর্বর্তী সরকারের সময় তলানিতে থাকা সম্পর্ক পুনরুদ্ধারে পূর্ব প্রস্তুতি অনুযায়ী কাজ করছিল ভারত। বেগম খালেদা জিয়ার শেষকৃত্য থেকে শুরু করে নতুন সরকারের শপথ, সবখানেই ছিল দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি। সম্প্রতি খলিলুর রহমানের সাফল্যেও শুভেচ্ছা বার্তা দিয়েছিল দিল্লি। তবে সে পথে এবার বড় বাধা পুশিন চেষ্টা। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগ থেকে যে মুসলিম বিরোধী অবস্থানের ইঙ্গিত দিচ্ছিল বিজেপি, তারই বহিঃপ্রকাশ প্রকট হচ্ছে সীমান্তে। দলটি সেখানকার ক্ষমতায় আসার পর তাদের আভ্যন্তরীণ রাজনীতির শিকার বাংলাভাষী মানুষেরা। আজকে যদি বিজেপি না জিততো পশ্চিমবঙ্গে, আজকে যদি মমতা ব্যানার্জি থাকতো, তাহলে হয়তো এত ঝামেলা হতো না। কারণ যে স্লোগান নিয়ে বা যেই ম্যান্ডেট তাকে দেওয়া হয়েছে, সেটা অনেকটা একটা বলা চলে কমিউনাল ম্যান্ডেট, আমি যদি ওইভাবেই বলি, না হলে তো এসআইআর করা দরকার ছিল না। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আমরা যে ধরনের ক্যাম্পেইন দেখেছি, সেগুলোর বাস্তবায়নের একটি চেষ্টা এই বেআইনি পুশিন অ্যাটেম্প্ট। কেন্দ্রীয় সরকার আসলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দিয়ে যা বলাচ্ছে, সেই বলা কথাগুলোকে কাজে রূপান্তরিত করছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে। দিল্লির এই দ্বিমুখী অবস্থানে প্রশ্ন উঠছে, নিজ স্বার্থ রক্ষায় ঢাকা এখন কি করবে? এ নিয়ে বিশ্লেষকরা বলছেন, দুদেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ভারতের আচরণের ওপর। The ball is in India's court to improve the relationship with Bangladesh. বাংলাদেশের সরকার কোনো ধরনের উস্কানিমূলক কথা বা কাজ করেনি। যারা উত্তেজনা তৈরি করছে ভারত, তাদেরকেই পারদর্শী স্বাভাবিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলনে পুশিন ও সীমান্ত হত্যা বন্ধে ঢাকা কড়া বার্তা দেওয়ার কথা বললেও তাতে খুব একটা কাজ হবে বলে মনে করেন না বিশ্লেষকেরা। হয়তো কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, বাইরে এসে সবাই আবার একেবারেই দেখাবে যে না আমি ছাড় দিইনি, সেও দেখাবে আমি ছাড় দিইনি, এইসবই হবে হয়তো। কিন্তু ওইটা ট্র্যাক ওয়ানের মধ্যেই থাকলো। সেই জায়গায় আমি মনে করি না যে বড় পরিবর্তন করতে পারবে। সাম্প্রতিক পুশিন চেষ্টা ছাড়াও চলতি বছরের প্রথম 5 মাসে সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেছে অন্তত 17 বাংলাদেশির। জুম্মান সাদিক জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। বিজিবির কড়া পাহারার পরও বিভিন্ন সীমান্ত এলাকায় পুশিন চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। বিভিন্ন সীমান্তে জড়ো করছে শিশু, নারী ও পুরুষকে। সীমান্ত পরিস্থিতির সবশেষ জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু সালেম মোহাম্মদ রায়হান। চলে যাচ্ছে তার কাছে। রায়হান, শুভ সকাল আপনাকে। পঞ্চগড় সীমান্তের পরিস্থিতি এখন কেমন দেখছেন? নতুন করে পুশিনের ঘটনা ঘটেছে কিনা, আর বিজিবি কতটা নজরদারি জোরদার করেছে সে ব্যাপারেও জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু প্রায় 275 কিলোমিটার ভারতের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। এই দীর্ঘ সীমানায় কিন্তু 3টি ব্যাটালিয়ন কাজ করে থাকে, যেটি ঠাকুরগাঁও 50 ব্যাটালিয়ন, পঞ্চগড় 18 ব্যাটালিয়ন এবং নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়ন কাজ করছে। তো আমরা গত প্রায় মাসখানেক ধরেই দেখছি যে পুশিন ঠেকাতে বিজিবি কিন্তু কড়া তৎপর রয়েছে। স্থানীয় মানুষজনকে সাথে নিয়ে কিন্তু তারা প্রতিনিয়তই তাদের মাঝে আলোচনা করছেন, সতর্ক করে দিচ্ছেন এবং স্থানীয়রা কিন্তু প্রতিনিয়ত বিজিবি কিন্তু সহায়তা করছেন পুশিন ঠেকাতে। তো এরই মাঝে কিন্তু কড়া তৎপরতার মাঝেও গত শুক্রবার ভোররাতে 10 জনকে পুশিন চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর থেকে কিন্তু বিজিবি এবং স্থানীয়রা তৎপর হয়ে থাকে। পরবর্তীতে দীর্ঘ 70 ঘন্টা পর কিন্তু সীমান্ত থেকে তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়। এই মুহূর্তে আমি রয়েছি পঞ্চগড়ের সদর উপজেলার মিরগড় সীমান্ত এলাকায়। আমার ঠিক এখান থেকে 300 গজ দূরেই কিন্তু সীমান্ত রেখা। তো এই এখন কিন্তু এই এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির মাঝেও বিজিবি কড়া তৎপর রয়েছে, তার সীমান্ত এলাকায় নজরদারি করছে এবং স্থানীয়রা বিজিবিকে সহায়তা করছেন। অবৈধ পুশিন ঠেকাতে বিজিবি এবং স্থানীয়রা কিন্তু যৌথ সমন্বয় করেই এলাকাগুলোতে রাত জেগে পাহারা দিচ্ছেন।
তাদের যে টহল সেটিও অব্যাহত রয়েছে এবং তারা বলছেন যে অবৈধ পুশিন বা কোনো মানুষকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে ঠেলে দেয়া এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যদি কেউ বাংলাদেশি বা কোনো পরিচয় শনাক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেন তাদেরকে ফেরত পাঠানো হয়। অযথা পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো এটি একটি দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে বলে মনে করছেন স্থানীয়রা। তো সীমান্ত পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। তো গত 24 ঘন্টায় কিন্তু কোনো নতুন করে পুশিনের ঘটনা ঘটেনি। তো সীমান্ত এলাকা পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে সীমান্ত পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। আবু সালে মোহাম্মদ রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বসেন। এ সময় ব্রিক্সের সদস্য হতে মস্কোর সহযোগিতা চায় ঢাকা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ডক্টর খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। এর আগে রোববার 3 দিনের সফরে রাশিয়া যান পররাষ্ট্রমন্ত্রী। We have serious issues with the commitment of towards development, towards climate change. That we also see some reversals in the results of implementation of the SDGs. Являясь будущим председателем Генеральной Ассамблеи, вы будете неизбежно уделять внимание всем проблемам мировой политики. Ситуация в мире становится все более напряженной, все более сложной и, конечно же, требует максимального задействования дипломатического искусства. গ্রামীণ অবকাঠামো সংস্কার, কাবিখা কাবিটা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পের বরাদ্দ নিয়ে সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তাদের দাবি, সরকারি দলের এমপিরা এসব প্রকল্পের সব খাতে বরাদ্দ পেলেও বিরোধী দলের জনপ্রতিনিধিদের বঞ্চিত করা হচ্ছে। এতে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি জনগণও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তাদের। মাজহারুল ইসলামের রিপোর্ট। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্প, কাজের বিনিময়ে খাদ্য কাবিখা ও টেস্ট রিলিফ টিআর সংসদ সদস্যদের মাধ্যমে এসব প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়। এরই মধ্যে কয়েক দফা এই বরাদ্দ দিয়েছে বর্তমান সরকার। তবে এতে বৈষম্যের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হলো, সে বরাদ্দটা 30 এপ্রিলে হয়েছে, সেটা শুধুমাত্র সরকারি দলের যারা আসন প্রাপ্ত হয়েছেন তাদের আসনগুলোতে শুধু বরাদ্দটা দেওয়া হয়েছে। বিরোধী দলের যারা আছেন তাদের কারোতে বরাদ্দগুলো দেওয়া হয় নাই। জানান, সরকার দলীয় এমপিরা 90 লাখ টাকা ও 56 টন করে চাল গম বরাদ্দ পেলেও বঞ্চিত তারা। সেকেন্ড যে বরাদ্দটা ছিল টিআর এবং কাবিখা, একটিতে ছিল 90 লক্ষ টাকা, একটি ছিল 95 লক্ষ টাকা। দুটির কোনো বরাদ্দই আমরা পাইনি। আমরা বলতে বিরোধী দলের আমরা যারা সদস্য, পুরুষ অথবা নারী সদস্য, আমরা কেউই পাইনি। তো এটি তো সুস্পষ্ট একটি বৈষম্য, যেটি আমাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি পরিকল্পিত ঘটনা। তো এরকম শুধু একটি নয়, আরও অসংখ্য বিষয় আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে বৈষম্যের ঘটনা, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যে বৈষম্য বিরোধিতা থেকে আন্দোলনে গিয়েছিল এবং মুক্ত হয়েছে মানুষ, সেই জায়গায় আবারও পরাধীনতার শৃঙ্খলে আমরা আবদ্ধ হতে যাচ্ছি। একই অভিযোগ বিরোধী দলীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের। জানান, সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের 30 লাখ টাকা, 10 টন চাল ও 12 টন করে গম বরাদ্দ দেওয়া হলেও বঞ্চিত তারা। কাবিখার যেটা, সেটা আমরা দেখলাম যে এটা শুধু আমাদেরকে জানানো হলো, আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম, আমাদেরকে বলা হলো যে এটা শুধু সরকারি দলের এমপিরা পেয়ে থাকেন, যদিও নিয়ম হচ্ছে যে 350 জনেরই এটা পাওয়ার কথা। এই যে আমাদের বরাদ্দটা বিরোধী দলের মহিলা এমপিতে দেওয়া হলো না, এটা যদি মনে করেন আপনারা ইন আইসোলেশন আলাদা ঘটনা, এটা ঠিক নয়। বিরোধী এমপিরা বলছেন, ফেসিবাদী শেখ হাসিনা আমলের বৈষম্যের পথেই হাঁটছে বর্তমান সরকার। আমরা যদি ফেসিস্ট আমলের নিয়মগুলাকে বহন করে চলি আর শুধু বাইরের খোলসটা পাল্টাই যে আমরা ফেসিস্টকে বিদায় করেছি, তাহলে তো আমরা আসলে হেরে যাচ্ছি সিস্টেমের কাছে। যে সংসদ বৈষম্য বিরোধী আন্দোলনের ফল, সেই সংসদে বৈষম্য হয়, তাহলে তো আমরা আবার ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। 4 কার্যদিবসের বিচারের পর এসেছে রামিসা হত্যার রায়।
বিচারক রায়ে সই করার পর আজই ডেথ রেফারেন্স পৌঁছাতে পারে হাইকোর্টে। সেই শুনানি শেষে মৃত্যুদণ্ড বহাল থাকলে আপিল বিভাগে যেতে পারবেন আসামি, থাকছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের সুযোগও। এসব ধাপে মৃত্যুদণ্ড বহাল থাকলে কার্যকর হবে সাজা। হাইকোর্টে বিশেষ বেঞ্চ হওয়ায় এই প্রক্রিয়া 3 মাসের মধ্যে শেষ হতে পারে বলেও আশা করা হচ্ছে। এদিকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতি সোহেল স্বপ্নাকে রাখা হয়েছে কন্ডেম সেলে। 7 বছরের রামিসাকে ধর্ষণ হত্যার দায়ে 2 আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। দ্রুত বিচারে সন্তোষ জানালেও সবার মনেই প্রশ্ন, কবে কার্যকর হচ্ছে সাজা। আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে রয়েছে কয়েকটি বাধ্যতামূলক ধাপ। প্রথমেই বিচারিক আদালতের রায় অনুমোদনের জন্য যাবে হাইকোর্টে। একই সঙ্গে আপিলের সুযোগ পাবেন আসামিরাও। পরে সেই ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করবে হাইকোর্ট। এই মামলার যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং অন্যান্য যে ম্যাটেরিয়ালস তাহা খুবই কংক্রিট। আমরা যেটা প্রতিষ্ঠিত করতে পেরেছি, আমার মনে হয় বেশি দিন লাগবে না এই মামলার ডেথ রেফারেন্স অনারেবল হাইকোর্ট ডিভিশনে নিষ্পত্তি করতে। হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকলে আপিল বিভাগের দ্বারস্থ হতে পারবেন আসামি। এটা তার রাইট, তিনি তার জীবন বাঁচানোর জন্য, তাকে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য আপিল করতেই পারেন, তিনি অ্যাপিলেট ডিভিশনে যেতেই পারেন। এবং রেফারেন্স সাধারণত হয় যে কোনো ক্লারিক্যাল ত্রুটি অথবা এমন কোনো আইনগত পয়েন্ট যেটা হয়তো বা তখন বলা হয়নি, সেই ক্ষেত্রেও রেফারেন্স করতে পারেন। তাতেও দণ্ড খারিজ না হলে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের সুযোগ রয়েছে আসামিদের। সেই আবেদন নিষ্পত্তির পরই কার্যকর করা যাবে সাজা। সংবিধান যেহেতু সর্বোচ্চ আইন এবং এখানে রাষ্ট্রপতির এটা আপনার এখতিয়ার এবং ওনার এই ক্ষমতাটা আইন তাকে দিয়েছে, সংবিধান তাকে দিয়েছে। উনি যদি ক্ষমা ভিক্ষাটা না দেন ক্ষমা ভিক্ষা না দিলে তখন তার সামনে এই আসামি মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা থাকলো না। রামিসা হত্যা মামলায় বিচারিক আদালতের রায় এলেও এখনও বাকি রয়েছে ডেথ রেফারেন্স, আপিল, রিভিউ ও প্রাণ ভিক্ষার আবেদনের ধাপ। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। চার্জ গঠনের শুনানি হচ্ছে আজ। এর আগে সোমবার রাত 11টার দিকে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তোলা হয় অভিযুক্ত মনির হোসেনকে। সকালে কড়া নিরাপত্তায় তাকে সেখানে আনা হয়। পরে আসামির উপস্থিতিতে অভিযোগপত্র আমলে নেন আদালত। 21 মে বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় এই শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেদিন বিকেলে অভিযুক্ত মনিরকে আটক করে পুলিশ। 22 মে শিশুটির বাবা বাদী হয়ে তাকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ অতি স্বল্প সময়ে তদন্ত শেষ করে গত 4ই জুন মামলাটি তদন্ত রিপোর্ট প্রদান করেছেন এবং গতকাল মামলাটি বিজ্ঞ আদালত ম্যাজিস্ট্রেট আদালত থেকে বদলি হয়ে আমাদের বিজ্ঞ আদালতে এসেছে, ট্রাইব্যুনালে এসেছে। এই ট্রাইব্যুনাল আজকে এই মামলাটি অভিযোগ আমলের জন্য ছিল। বিজ্ঞ আদালত পুলিশ প্রতিবেদনে সন্তুষ্ট হয়ে 9-1 ধারায় এই মামলাটি অভিযোগটি আমলে গ্রহণ করেছেন এবং আগামীকাল 4 শুনানির জন্য দিন ধার্য করেছেন। ধর্মীয় বিভাজনকে উস্কে দিয়ে দেশকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি গোষ্ঠী, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে বাসাবো বৌদ্ধবিহার মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মহাপ্রয়াণ বার্ষিকী উপলক্ষে আলোচনায় অভিযোগ করেন তিনি। বলেন, তলানিতে থাকা দেশের হাল ধরেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ উন্নয়নের পথে আরও অনেক দূরে এগিয়ে যেত। একটি অসাম্প্রদায়িক এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে দেশকে গড়ে তুলতে চায় বিএনপি। আগামী 11 তারিখে বাজেট হবে। আমরা অত্যন্ত আশাবাদী এই বাজেটের মধ্যে দিয়ে আমরা দেখব যে একটা নতুন বাংলাদেশকে গড়ে তোলবার জন্য নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে চাই। একটা গোষ্ঠী মাথার চারা দিয়ে উঠছে, এ ব্যাপারে আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে। তারা ধর্মের নাম করে তারা বিভাজন সৃষ্টি করতে চায়, এটা আমরা হতে দিতে পারি না। 2025 সালের তুলনায় বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার ভালো কাজে পুরস্কার আর খারাপ কাজে তিরস্কার নীতিতে বিশ্বাসী। সরকারের 100 দিনে 605 হত্যার ঘটনা ঘটেছে। টিআইবির এমন রিপোর্টের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা পত্রিকার কাটিং থেকে রিপোর্ট করে, কোনো তদন্ত করে না। আইনানুগভাবে আইনের শাসন
2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি 2025 সাল বা 2024 সালের সাথে তো তুলনাই চলে না। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিভ্রান্তিকর কন্টেন্ট দ্রুত অপসারণ ও শাস্তির ব্যবস্থা থাকবে সংশোধিত আইনের অধীনে। এদিকে বিরোধী দল থেকে নামের তালিকা পেলেই সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। চলতি সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিন, এদিন জনগুরুত্বপূর্ণ 3টি বিষয়ে আলোচনা হয়। 24-এর গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সোশ্যাল মিডিয়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবির প্রচার, অপতথ্য ও গুজবের বিষয়ে সরকার কি ব্যবস্থা নেবে? নারী সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, যেখানে বিভ্রান্তিকর কন্টেন্ট দ্রুত অপসারণ ও শাস্তির ব্যবস্থা থাকবে। সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে, সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতথ্য, মানহানি, এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। এছাড়া সাইবার স্পেসে এরূপ কন্টেন্টের প্রকাশ, প্রচার প্রতিরোধের জন্য একটা নতুন ধারার শাস্তির বিধান এখানে আনা হবে। আবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, প্রযুক্তি প্ল্যাটফর্ম সমূহের সাথে কার্যকর সমন্বয় এবং সময় সীমাভিত্তিক কন্টেন্ট অপসারণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আর একটা নতুন বিধি সংযোজন করা হবে। আমদানি রপ্তানির আড়ালে বিপুল অর্থ পাচার হচ্ছে দাবি করে রুবিন ফারহানার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, অর্থ পাচার রোধে সচেষ্ট সরকার। আমদানি এবং রপ্তানির আড়ালে প্রতি বছর $8 বিলিয়ন মতন টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রীকে আমাদের বলবেন, এই ধরনের পাচার বন্ধ করবার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু করবার আছে কিনা? এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা স্টাডিও করছি। যদি আমাদের নজরে এরকম কোনো বিষয় আসে, আমি হাউসকে আশ্বস্ত করতে চাই, যথাযথ ব্যবস্থা আমরা নিব। এছাড়াও এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মাদকসেবীদের হাত থেকে মাঠ ও পার্ক উদ্ধারে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। পার্ক, খেলার মাঠ বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে প্রায় বেদখল ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত পার্ক বা খেলার মাঠ নিজেদের দখলে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হয়েছে ইতিমধ্যে। অধিবেশন শেষে সরকার দলীয় চিফ হুইপ জানান, বিরোধী দল থেকে নামের তালিকা পেলে গঠন করা হবে সংবিধান সংশোধন কমিটি। আমাদের বিরোধী দলীয় নেতৃবৃন্দ হয়তো তাদের নাম দিলে আমরা কাজ শুরু করে দেব, তাদের নাম দিতে দেরি হলে আমাদের কাজ করতে দেরি হবে। মঙ্গলবার বিকেল 3টায় আবারও বসবে সংসদ অধিবেশন। সিফাত শাহরিয়ার। কারিগরি ও খেলাধুলাকে গুরুত্ব দিয়ে আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে 4টি নতুন বিষয়। এর মধ্যে চতুর্থ শ্রেণীতে 2টি এবং ষষ্ঠ শ্রেণী থেকে আরও 2টি বাধ্যতামূলক বিষয় যুক্ত হবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি আরও জানান, 2027 সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ওই বছরের 7 জানুয়ারি আর এইচএসসি শুরু হবে 6 জুন। আর এই বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ 20 জুলাই। গেল 21 এপ্রিল শুরু হয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা, যেখানে অংশ নেন 18,57,000 শিক্ষার্থী। তারপর থেকে ফলাফলের অপেক্ষা এসব শিক্ষার্থী। অবশেষে পরীক্ষা 60 দিনের মাথায় ঘোষিত হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের ফল। এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি। 2027 এসএসসি পরীক্ষার্থীদেরকে বেসড নিয়ে আমরা আগামী দিনে সেশন জট এবং ইউনিভার্সিটিগুলো তাদের টাইমলি ফ্যাশনে তাদের কোর্স কারিকুলাম শেষ করতে হবে। অর্থাৎ 3 ইয়ার্স কোর্স 3 ইয়ার্স হবে, 5 ইয়ার্স কোর্স 5 ইয়ার্স হবে। কোনো রকম ডিলে, ওয়েটিং, সেশন জট চলবে না। সোমবার সচিবালয়ে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। এবার বাজেটে শিক্ষা খাতে জিডিপির 2% বরাদ্দ হলেও আগামীতে ধীরে ধীরে 5% করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী। কারিকুলাম চেঞ্জ করা 3 মাসে সম্ভব নয়। একটা বাস্তবসম্মতভাবে এটাকে আমরা রিয়েলাইজ করে এই 2027-এ দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি,
2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা জানান, দেশব্যাপী চলমান প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে 22 লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামী 20 জুন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ফাইনাল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে আমরা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছি, যেটি বালকদের জন্য আলাদাভাবে হচ্ছে, বালিকাদের জন্য আলাদাভাবে। একটা বিপ্লব সাধিত হয়েছে। 11 লক্ষের বেশি শিক্ষার্থী যারা ছাত্রী, 11 লক্ষের বেশি শিক্ষার্থী যারা ছাত্র, অর্থাৎ ছাত্র এবং ছাত্রী মিলে 22 লক্ষের বেশি আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এই ফুটবল টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। এদিকে আরেক অনুষ্ঠানে গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ জানান, আগামী জুলাই আগস্টে সারা দেশে 1 লাখ প্রাথমিক শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা, মোজা উপহার তুলে দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই প্রোগ্রামের উদ্বোধন করবেন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। 6 দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকদের চলমান কর্মবিরতি এবং মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি স্থগিত করা হয়েছে। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক শেষে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো যৌক্তিক, এ কারণে আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধানের বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নতুন পে স্কেল বাস্তবায়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের বর্তমান ভাতা আনুপাতিক হারে বাড়ানো হবে বলেও জানান তিনি। এই নবম গ্রেড কোন স্কেলে যাবে সেটা তো আমরা এখনো বলতে পারছি না, তাই না? কিন্তু এই যে লেভেল, এই লেভেলটা ওখানে গিয়ে যেই লেভেলে ঘোষণা করা হবে ঠিক সেইটাও আমরা এখান থেকে আনুপাতিক হারে আমরা বৃদ্ধি করব। এবার জানবো বাজেট 2026-27 খবর। আসছে বাজেটে নিত্যপণ্যের দাম কমানোর বেশ কিছু উদ্যোগ নিচ্ছে সরকার। 60 ধরনের দৈনন্দিন ব্যবহার্য পণ্যের উৎসে কর ব্যাপকভাবে কমানো হচ্ছে। এদিকে আগামী 5 বছরের জন্য আয়কর ও কর্পোরেট করের নীতি ঘোষণা করা হচ্ছে, যা বিনিয়োগ পরিকল্পনায় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার নির্ধারিত করমুক্ত আয়ের সীমা পরিবর্তন না করে আসছে বাজেটে তা 3,75,000 টাকায় রাখতে যাচ্ছে সরকার। তবে আগামী 5 বছরের জন্য দীর্ঘমেয়াদী কর কাঠামো প্রস্তাব করেছে এনবিআর। এর মধ্যে আছে 2026-27 ও 27-28 করবর্ষের জন্য করমুক্ত আয়ের সীমা 3,75,000 টাকা, 28-29 ও 29-30 করবর্ষের জন্য 4 লাখ টাকা, 2030-31 করবর্ষের জন্য 4.5 লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে 26-27 ও 27-28 করবর্ষে কর স্ল্যাবের প্রস্তাব দেওয়া হয়েছে 6টি। প্রথম ধাপে 3,75,000-এর বেশি, পরবর্তী 3 লাখ টাকায় 10% ও 20 লাখ টাকার বেশি আয় করলে দিতে হবে সর্বোচ্চ 30%। তবে 2028-29 ও 2029-30 করবর্ষে গিয়ে স্ল্যাব বেড়ে হবে 7টি, যার মধ্যে 4 লাখ টাকার বেশি আয় করলে প্রথম 3 লাখের ওপর 10% ও 3 কোটি টাকার বেশি আয় করলে কর নির্ধারণ হবে 35%। এতে কর বাড়বে উচ্চবিত্তদের। একই স্ল্যাব নির্ধারণ হবে 2030-31 করবর্ষেও। শুধু করমুক্ত আয়ের সীমা বেড়ে হবে 4.5 লাখ। এছাড়াও 2028 থেকে 31 পর্যন্ত 3 করবর্ষে 3 কোটি টাকার বেশি আয়ের ওপর অতিরিক্ত 5% কর নির্ধারণেরও প্রস্তাব করা হয়েছে। এছাড়া কর্পোরেট কর হারে কোনো পরিবর্তনের প্রস্তাব করা হয়নি পুঁজিবাজারের তালিকাভুক্ত ও বাইরের কোম্পানির ক্ষেত্রে। তবে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি ব্যাংকিংয়ে পুরো লেনদেন করলে কর হার হবে 25%, আর 5% বাড়িয়ে কর হার 15% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আয়ে। বাজেটে ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ 60টি পণ্যকে নিত্যপণ্যের তালিকাভুক্ত করে বিদ্যমান 1 থেকে 5% উৎসে কর প্রত্যাহার করে 0.5% করার প্রস্তাব করা হয়েছে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের গবেষণায় বরাদ্দ 400 কোটি টাকা, অথচ পরবর্ষক ব্যয়ে বরাদ্দ রাখা হয়েছে 6,416 কোটি টাকা। গবেষণার জন্য রাখা বরাদ্দের প্রায় 16 গুণ বেশি অর্থ যাচ্ছে পরামর্শক খাতে। উন্নয়ন ব্যয়ের এই চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মাহবুল ইসলামের প্রতিবেদনে।
ঋণের ভারে নুজ্জ একটা দেশ রেখে গেছে। অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার মাঝেও উচ্চাভিলাষী বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। সংস্থান করা হয়েছে। নতুন অর্থবছরের এডিবিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরামর্শক সেবা নেওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬,৪১৬ কোটি টাকা। অথচ প্রকল্পের অধীনে দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং উদ্ভাবনমূলক কার্যক্রমের জন্য বরাদ্দ মাত্র ৪০০ কোটি টাকা। অতীতে বিভিন্ন প্রকল্পে পরামর্শক ব্যয় নিয়ে বিতর্ক উঠেছে। মন্ত্রণালয়গুলোর বিরুদ্ধে অভিযোগ আছে নিয়মিত দায়িত্ব পালনকে পরামর্শক সেবা দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার। তবু বছর বছর এ খাতে হাজার কোটি টাকার বরাদ্দ দীর্ঘমেয়াদে নিজস্ব সক্ষমতাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে বলে মত বিশেষজ্ঞদের। যারা এটার সুবিধাভোগী তারা কখনো এটা কমাবে না, সুতরাং এটা সরকারকে ডিসাইড করতে হবে। আপনি কি পরামর্শক বেশি দিবেন আর গবেষণায় কম দিবেন, নাকি গবেষণায় বেশি দিয়ে পরামর্শকের সংখ্যা কমাবেন? পরামর্শকের যে সংস্কৃতি আমাদের গড়ে উঠেছে এটা খুবই বাজে সংস্কৃতি। এটা আমাদের সব কিছুতেই পরামর্শক, কম্পিউটারে টাইপ করবে সেটাও পরামর্শক। বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশেষজ্ঞ পরামর্শ অপরিহার্য। তবে সেখানে দেশের সক্ষমতা না বাড়িয়ে পরামর্শ খাতে অত্যাধিক ব্যয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের পর মুখ থুবড়ে পড়েছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল। তবে আলোর মুখ দেখছে চীনের বিনিয়োগ। ১ লাখ কর্মসংস্থান এবং $500 মিলিয়ন বিদেশি বিনিয়োগের আশা নিয়ে আজ একনেকে উঠছে চীনা অর্থনৈতিক এবং শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প। প্রকল্পটির বাস্তবায়নে ব্যয় হবে ৪,১৯০ কোটি টাকা। তবে এই প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। বিস্তারিত আরও একটি মাহবুল ইসলামের প্রতিবেদনে। এক সময়ে কর্মসংস্থানের স্বপ্ন দেখানো মিরসরাইয়ের ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গণঅভ্যুত্থানের পর মুখ থুবড়ে পড়েছে। ৯০০ একর জায়গায় ৯১৯ কোটি টাকা ব্যয়ে শুরু হয় এই প্রকল্প মাঝপথে গত ফেব্রুয়ারিতে বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার ১ লাখ কর্মসংস্থান ও $500 মিলিয়ন বিদেশি বিনিয়োগের আশা নিয়ে একনেকে উঠছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প। এটি চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জায়গায় বাস্তবায়ন হবে। ব্যয় ধরা হয়েছে ৪,১৯০ কোটি টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় এই প্রকল্পটি অনুমোদনের জন্য তোলা হবে। চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর মোহনার কাছে বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠবে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। প্রকল্পটিতে সরকারের নিজস্ব তহবিল থেকে ১,৭২২ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে চীন দেবে ২,৪৬৭ কোটি টাকা। প্রকল্পটি জানুয়ারি ২০২৭ থেকে ডিসেম্বর ২০৩১ সাল পর্যন্ত বাস্তবায়ন করা হবে। তবে এই প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্পে ৩৩০ মিটার সেতুসহ ১০ মিটার প্রস্থের ১,২৩৫ মিটার রাস্তা নির্মাণের জন্য ২২৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। অর্থাৎ প্রতি মিটার রাস্তা নির্মাণে ব্যয় প্রায় ১৮,৩৭,০০০ টাকা। এছাড়াও ২৪ মিটার প্রস্থের ১,১৮১ মিটার রাস্তা নির্মাণের জন্য প্রতি মিটারে ব্যয় ১৩,৪৯,০০০ টাকা। এছাড়াও ২টি পানি সংরক্ষণাগার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১১৭ কোটি ৩৬ লাখ টাকা। পরিকল্পনা কমিশন মনে করছে পুরো প্রকল্পটিতে ১৩৩ কোটি টাকা অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। ডিপি ওয়ার্ল্ড ও দেশীয় প্রতিষ্ঠান MGH গ্রুপের পর এবার চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল NCT পরিচালনার প্রস্তাব দিয়েছে দেশীয় ৩ প্রতিষ্ঠানের একটি জোট। সেই জোটের মালিকানায় রয়েছে সাইফ পাওয়ার টেক ছাড়াও বর্তমান সরকারের 2 সংসদ সদস্য। এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট করেছেন সৈয়দ তামিম মাহমুদ। আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ও দেশীয় প্রতিষ্ঠান MGH গ্রুপের পর এবার বন্দর সচল রাখতে বিকল্প প্রস্তাব দিয়েছে নতুন একটি দেশীয় জোট। গত ২৮ এপ্রিল নৌ পরিবহন মন্ত্রণালয়ে ১৫ বছরের জন্য NCT টার্মিনালটি পরিচালনার আনুষ্ঠানিক প্রস্তাব দেয় সাইফ কসমোস এভারেস্ট পোর্ট সার্ভিসেস কনসোর্টিয়াম। এই জোটে রয়েছে বিগত সরকারের আমলে
নানা ধরনের সুবিধা নিয়ে সমালোচনায় থাকা সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। অন্যদিকে আছে কসমোস এন্টারপ্রাইজের চেয়ারম্যান, লক্ষ্মীপুর 4 আসনের সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ ABM আশরাফ উদ্দিন নিজাম। এছাড়াও আছে এভারেস্ট পোর্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও লক্ষ্মীপুর 1 আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। কনসোর্টিয়ামের উদ্যোক্তারা বলছেন, বন্দরের মালিকানা ও নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রেখেই 15 বছরের জন্য এনসিটি পরিচালনা করতে চায় তারা। এই টার্মিনাল অপারেট করার অভিজ্ঞতা থাকায় দেশীয় জনবল দিয়েই উন্নত সেবা প্রদান করা সম্ভব হবে বলে মনে করছেন এই জোট। আমাদের প্রপোজালে বলা আছে যে এটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চিটাগং পোর্টের হাতে থাকবে। বিদেশি যে অফারটা এখন চলতেছে তার নিয়ন্ত্রণ চিটাগং পোর্টের হাতে থাকবে না। নেক্সট 15 বছর চিটাগং পোর্টকে 1 টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না, সবগুলো এই কনসোর্টিয়াম করবে। নেক্সট 15 বছরে আমরা চেয়েছি $69 পার পিউস। এদিকে ডিপি ওয়ার্ল্ডের সাথে দর কষাকষি শেষ হওয়ার আগে অন্য কারো সাথে আলোচনার সুযোগ নেই বলছে মন্ত্রণালয়। নিজের একটা নিয়ম আছে, নিয়মের মধ্যে নেগোসিয়েশনটা আলোচনা আমাদের আলোচনায় আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। তবে বন্দর বিশেষজ্ঞরা বলছেন, সময় এসেছে G2Gর পরিবর্তে ওপেন টেন্ডারের মাধ্যমে অপারেটর নিয়োগের। আন্তর্জাতিকভাবে এটা নিয়ম আছে, ওইটাকে সেট করে সবাই কম্পিটিশনে আসুক, জেভি জয়েন্ট ভেঞ্চারে আসুক অথবা ডিপি ওয়ার্ল্ড আসুক অথবা লোকাল যারা কনসোর্টিয়াম করছে তারা আসুক, তাদের মধ্যে কম্পিটিশনে যারা ভালো দর দিবে পোর্ট অথরিটিকে তাদেরকে দেওয়া হবে। শেষ পর্যন্ত বিদেশি জায়ান্ট ডিপি ওয়ার্ল্ডের সাথে আন্তর্জাতিক চুক্তি নাকি দেশীয় কোনো কোম্পানি, এই সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বন্দরের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যৎ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার। রাজধানীর মৌচাকে আডারকুলে মার্কেটের সামনে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। খুনের কারণ খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী, তবে নিহতের স্বজনদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সোমবার রাত 7:30 রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনের দৃশ্যটি। যার কথা শোনা যাচ্ছে তিনি রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার। এই এলাকার যুবদল নেতাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করা হয় বিল্লালকে। ঢাকা মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। আমার মামাকে মারছিল ঢাকার মহানগরের দক্ষিণে রমনা থানায় যুবদলের সভাপতি দিল্লুর রহমান বাবু। ওর ডান হাত যে মিরাজুল, ও কি করছে ছুরি দিয়ে আমার মামার এখানে আঘাত করছে, ওই আঘাতে আমার মামা মারা গেছে। দিদারুল ইসলাম বাবু, এটা ওপেন সিক্রেট। রবিউল ইসলাম নয়ন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সেক্রেটারি, সদস্য সচিব। এটা সবাই জানে যে সে কাউকে তোয়াক্কা করে না, এবং করেও নাই। যারা জড়িত, যারা এই খুনের মদতদাতা এবং যারা এই কিলিং মিশনে অংশগ্রহণ করছে, সবার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর চাই। এই ঘটনা প্রত্যক্ষ করেন মার্কেটের একজন নিরাপত্তা কর্মী। লোক আর লোক খালি এই গ্রুপে দৌড়ানি দেয়, ওই গ্রুপে দৌড়ানি দেয়, আমরা ভিতরে থেকে বৈশা বৈশা দেখতেছি, আর কিছু করার নাই। কি কারণে এই হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন রমনা জোনের পুলিশ কর্মকর্তারা। এই ঘটনায় কারা তাকে ছুরিকাহত করেছে সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমাদের সিসি ক্যামেরা আছে, সেগুলো আমরা ফুটেজ সংগ্রহ করছি। যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে কথা বলে যারা এই অপরাধটি করেছে তাদেরকে খুঁজে বের করে আমরা আইনের আওতায় আনব। ঘটনার পর বহিষ্কার করা হয়েছে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে। অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেনের সঙ্গে বাকবিতণ্ডার সময় ঘটনাস্থলে ছিলেন এই যুবদল নেতা। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। কুমিল্লায় তনু হত্যা মামলায় সাবেক 2 সেনা সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশও দেওয়া হয়েছে। গতকাল কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দেন। রাতে কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন। যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন তনু হত্যা মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান এবং সাবেক সেনা সদস্য শাহিন আলম। এদের মধ্যে জাহিদুজ্জামান বর্তমানে কুয়েতে পলাতক। এই মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি হাফিজুর রহমান বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
পাবনায় সন্তানের চোখের সামনেই এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় পৌর শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনেই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় সন্তানকে মাদ্রাসায় রাখতে যায় নিহত আলী হোসেন নামের ওই ব্যক্তি। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহত আলী হোসেন চরমপন্থী দলের সদস্য ছিলেন বলে জানা গেছে। এদিকে কথা কাটাকাটির জেরে পাবনা বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে মনিরুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে স্থানীয়রা ঘাতক রাকিবকে আটক করে পুলিশে দেয়। দর্শক, গতকাল সন্ধ্যায় পাবনা পৌর শহরের সন্তানের সামনেই আলী হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামসুল আলম। আমরা শামসুল আলমের সাথে এখন যুক্ত হব। শামসুল, শুভ সকাল। আপনাকে। খুবই দুঃখজনক ঘটনা, সন্তানের সামনে তাকে হত্যা করা হচ্ছে। আপনার কাছে জানতে চাই যে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, ঠিক কী কারণে তাকে হত্যা করা হলো, স্বজনরা কি বলছেন? গতকাল পাবনায় কিন্তু দুজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। একজন আলী হোসেন নামের 57 বছরের একজন বয়স্ক মানুষ এবং একজন 24 বছরের একজন যুবক। গতকালকের যে ঘটনা, সেই ঘটনার আজকে পর্যন্ত এখনো পর্যন্ত মামলা হিসাবে এটি হয়নি, কারণ পুলিশ বলছেন যে নিহতের স্বজনরা এখনো লিখিত অভিযোগপত্র দেয়, ফলে মামলা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে আজকে নিহতের পরিবারের মাঝে হস্তান্তর করার কথা রয়েছে। এরপর তাদের দাফন গ্রহণ করা হবে। কারণ যদি আমি বলি যে আলী হোসেন নামে যে 57 বছরের একজন বয়স্ক মানুষকে হত্যা করা হয়েছে, সেটি মূলত পাবনাতে চরমপন্থার যে একটি অধ্যাসিত অঞ্চল রয়েছে, সেখানে তাদের পূর্ব বিরোধী এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ ধারণা করছে। অপরদিকে মনির হোসেন নামে যে যুবক রয়েছে, তার সঙ্গে তার বন্ধুর কাটাকাটির একটি জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এবং মনির হোসেনের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত যুবককে তাৎক্ষণিকভাবেই আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ছিল পাবনা থেকে দুজন হত্যাকাণ্ডের ঘটনার সর্বশেষ। শামসুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই যেন সরকারি অর্থের শুধুই অপচয়, যেমনটি আসলে বলছিলাম। বছরের পর বছর ধরে অকেজো বরগুড়ার পৌরসভার বেশ কয়েকটি মূল্যবান গাড়ি, বিভিন্ন প্রকল্পে কেনা কোটি কোটি টাকার এসব গাড়ি নাগরিক সেবায় কোনো কাজে আসছে না। পৌর কর্তৃপক্ষ বলছে এসব গাড়ির বিষয়ে দ্রুত সিদ্ধান্তও নেওয়া হবে। দীর্ঘদিন ধরেই খোলা আকাশের নিচে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার এসব গাড়ি। মূল্যবান এসব গাড়ি নাগরিক সেবায় ব্যবহারের কথা থাকলেও ঠাঁই হয়েছে বরগুনা পৌরসভার বিবি কমপ্লেক্স মাঠে, যার বেশিরভাগই এখন অকেজো, যা জনগণের কোনো কাজেই আসছে না। এখানে প্রায় 10-15 কোটি টাকার গাড়ি আছে, যে গাড়িগুলো ম্যাক্সিমামই নতুন ঢুকছে, এইখানে বসেই পচে যাচ্ছে। এই টাকাটা তো আমাদের, তা আমরা চাই যে এটা একটা সুরাহা করা হোক। বৃষ্টি, খোলা আকাশের নিচে গাড়িগুলো রাখা হয়েছে, সবের ক্ষতি হইতেছে, আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের ট্যাক্সের টাকার ক্ষতি হইতেছে। সঠিক পরিকল্পনায় না হওয়ার কারণে, সঠিক ডিজাইনের না করার কারণে এই ধরনের গাড়ি ক্রয় করা হয়েছে। এগুলোর মাধ্যমে একটা গোষ্ঠী বড় ধরনের অর্থ লোপাট করেছে, যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে খোলা মাঠে কোটি টাকার গাড়ি পড়ে রয়েছে। পৌর কর্তৃপক্ষের দাবি, চালক সংকটের পাশাপাশি যন্ত্রাংশের অভাবে বেশিরভাগ গাড়িই সচল করা যাচ্ছে না, এমনকি দাপ্তরিক জটিলতায় সম্ভব হচ্ছে না নিলামও। নিলাম দিতে গেলে বিআরটি এর পারমিশন লাগে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পারমিশন লাগে। আমরা এর আগে একবার এটা নিলাম দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা লিখছি, হয়তো বিভিন্ন ব্যস্ততা বা কাজের ইসের জন্য আমরা আজ পর্যন্ত এটার কোনো পারমিশন আমরা পাইনি। আমাদের বরগুনা পৌরসভায় এরকম যদি অব্যবহৃত গাড়ি থেকে থাকে, এগুলোকে ব্যবহার করে কিভাবে নাগরিক সেবা নিশ্চিত করা যায় এবং নাগরিকদের সুবিধাগুলো নিশ্চিত করা যায়, সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তথ্য অনুযায়ী পৌর কর্তৃপক্ষের আওতায় জিপ, ডাম্প ট্রাক, রোলার সহ বিভিন্ন ধরনের 24টি গাড়ি রয়েছে, যার মধ্যে বর্তমানে সচল 8টি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।
নোয়াখালীতে যেন হাওয়ার উপর চলছে শিক্ষা প্রতিষ্ঠান। জেলার 9টি উপজেলা শিক্ষা অফিসারের 8টি পদই শূন্য। একইভাবে সহকারী শিক্ষা অফিসারের 6টি পদে নেই কোনো কর্মকর্তা। এছাড়া দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকহীন 51টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এ অবস্থায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শ্রেণীকক্ষে বসা এই একদল স্বপ্নবাজমুখী আগামীর বাংলাদেশ, কিন্তু যাদের হাত ধরে এই কোমলমতি শিশুরা আলোর পথে হাঁটবে, নোয়াখালীতে সেই কারিগরদের সংকট এখন চরম পর্যায়ে। নোয়াখালী জেলার প্রশাসনিক স্তরে স্থবিরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে 9টি উপজেলার মধ্যে 8টিতেই নেই কোনো শিক্ষা কর্মকর্তা। শুধু তাই নয়, জেলার 16টি সরকারি উচ্চ বিদ্যালয়ের 14টিতেই প্রধান শিক্ষকের চেয়ার দীর্ঘদিন ধরে শূন্য। অন্যদিকে জুনিয়র স্কুলগুলোতেও শিক্ষক সংকট তীব্র। শিক্ষকরা যেসব সাবজেক্টগুলোতে তাদের অভিজ্ঞতা নেই, তারা ওইসব সাবজেক্টগুলো আমাদের করায়, আমরা ওইসব সাবজেক্টগুলো ঠিক মতন বুঝতে পারি না। গণিত এবং ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় আমরা পাঠদান থেকে ব্যাহত হচ্ছি। শিক্ষক সংকটের কারণে আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাস অনেক দিন ধরে বন্ধ রয়েছে। বিষয়ভিত্তিক শিক্ষক সংকট খুব বেশি, এতে করে শিক্ষার্থীরা খুবই সমস্যার সম্মুখীন হয়। নোয়াখালীতে বিষয়ভিত্তিক শিক্ষক সংকট দেখা দিয়েছে, এতে করে শিক্ষার মান ব্যাহত হচ্ছে। এই জন্য দ্রুত শিক্ষক নিয়োগ করে এই শিক্ষার মানকে অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ঐতিহ্যবাহী জেলা স্কুলেও নেই পর্যাপ্ত জনবল। এখানে 53 জন শিক্ষকের মধ্যে 14 জন এবং 14 জন কর্মচারীর মধ্যে 12 জনই নেই। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। আমাদের জেলা স্কুলের প্রধান শিক্ষকের পদ সহ 53টি পদের মধ্যে 15টি খালি রয়েছে এবং অফিস স্টাফদের 4টি পদের মধ্যে 2টি খালি আছে। এই জন্য শিক্ষার সার্বিক অবস্থা ব্যাহত হচ্ছে। শিক্ষাবিদদের মতে, মাঠ পর্যায়ে তদারকি আর পর্যাপ্ত শিক্ষক না থাকলে শিক্ষার মান ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। আমরা এই পদ শূন্য ব্যাপারে আমাদের কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করেছি। আশা করি আমরা সেই শূন্য পদ পূরণ পাবো ইনশাল্লাহ। নোয়াখালী জেলায় 16টি সরকারি উচ্চ বিদ্যালয়, 305টি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। উপকূলে জীবিকার তাগিদে চিংড়ির রেণু ধরার মতো অবৈধ কাজে যুক্ত আছেন স্বল্প আয়ের মানুষ। তাদের পিছন থেকে পরিচালনা করছে শক্তিশালী সিন্ডিকেট। অবাধে এসব রেণু ধরার ফলে দেশের মৎস্য সম্পদ নষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও প্রশাসনের দাবি, তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ছে মোহনায়। তীরে অপেক্ষায় নৌকা, ব্যস্ততা শত মানুষের। তাদের কর্মযোগ্য চিংড়ির রেণু পোনা ধরার। এই শান্ত দৃশ্যের আড়ালে জীবিকার এক কঠিন লড়াই। পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা আর রাঙ্গাবলী উপকূলে এটি এখন নিত্যদিনের ছবি। জীবিকার তাগিদে শত শত মানুষ নেমেছেন এই রেণু সংগ্রহে। ধরা ঠিক নাই, আবার আমার ধরা লাগতে আছে, নাইলে খামু কি আমরা তো না খাই মরে যাইতে হইবে। যারা জাল্লি কাঠ পায় হেরাও মনে করেন পোনা ধরে, যারা জাল্লি কাঠ পায় না হেরাও পোনা ধরে। এরা যাচাই বাছাই করতে পারে। আপনার এমপি চেয়ারম্যান মেম্বার রেণু পোনা, ডিম যেটা ছাড়ি, ওটা সবই 58 দিন, আগে হলে 65 দিন, এখন তো 58 দিন, সবই অবৈধ। এখন কি করবে গরিব মানুষ, কি করে খাইবে? এই গল্পের আড়ালে আছে বঞ্চনার আরেক দিক। হাড়ভাঙা পরিশ্রম করে রেণু ধরলেও তা বিক্রি করে মেলে না ন্যায্য দাম। পুরো ব্যবসা বন্দী হয়ে আছে সিন্ডিকেটের হাতে। জীবিকার তাগিদে স্বল্প আয়ের মানুষ রেণু ধরার পেশায় যুক্ত থাকলেও দীর্ঘমেয়াদে এটি নষ্ট করছে দেশের মৎস্য সম্পদ। এই রেণুটা আসলে কারা ধরছে, এইটার সাথে একটা বড় ধরনের চক্র জড়িত, মানে একটা ব্যবসা জড়িত। এই চক্রটাকে যদি আপনি বন্ধ না করতে পারেন, তাহলে আমাদের উপকূলীয় যে দেশীয় মাছ এবং অন্যান্য যে বায়োডাইভার্সিটি, এটা কিন্তু পুরোটাই ধ্বংস হবে। মাঝে মধ্যে অভিযান চালিয়ে রেণু জব্দ করে প্রশাসন, তবে মূল কারবারিরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। যদিও প্রশাসনের দাবি, নিয়মিত অভিযান চালানো হয়। যেখানে এই মৎস্যজীবী মানুষজন বেশি, তারা আসলে যাদের বিকল্প কোনো ধরনের পথ থাকে না কোনো কিছু করার, তারাই আসলে এই ধরনের কাজগুলো করে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের যে উপজেলা প্রশাসন, এটা কলাপাড়ার অধীনে, আমরা মিটিংয়ে বলেও দিয়েছি যে এই ক্ষেত্রের জন্য তাদের নজরদারিটা বৃদ্ধি করা হয়। সাগরে মাছ ধরায় চলছে 58 দিনে নিষেধাজ্ঞা। এই সময়টিতে অবৈধ মাছ ধরা বন্ধে সরকারি সহায়তা নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।
দর্শক, ঘড়ির কাঁটায় ঠিক 8টা বাজছে। আমরা একটু পত্রপত্রিকার খবরাখবরগুলো দেখতে চাই। আমাদের সহকর্মী ইমন যুক্ত আছেন আমাদের সঙ্গে। ইমন, জানাবেন আজকের পত্রপত্রিকাগুলোতে কোন কোন খবর শিরোনামে জায়গা পেয়েছে? নুসরাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের দিনের শুরুতেই গুড মর্নিং বাংলাদেশে বেশ কিছু শিরোনাম জানিয়ে দিয়েছি। এবার পত্রপত্রিকায় দেখি কোন কোন বিষয় আজকে প্রাধান্য পেয়েছে। প্রথমেই প্রথম আলো পত্রিকায় মোটা দাগে জায়গা পেয়েছে পাল্টাপাল্টি হামলা হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিস্থিতি নিয়ে। ইসরায়েল এবং ইরানের পাল্টাপাল্টি যুদ্ধের ব্যাপারে তারা প্রথম খবরটি করেছে। যদি বলি 8 এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর ইরান ইসরায়েল এই প্রথম পাল্টাপাল্টি হামলায় জড়ালো এবং পরে দুই দেশই হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। আর এই ব্যাপারে দেখছি যে ক্ষতিগ্রস্তের কোন দেশ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যাপারে তারা একটি ছবি দিয়েছে যে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র এবং ইরানের শান্তি প্রচেষ্টা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ইরান এবং ইসরায়েলের মধ্যে এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতির আলোচনা চলছিল সেটি আসলে এখন কিছুটা ভেস্তে গেছে এমনই বলা হচ্ছে। আরেকটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে পৌঁছাতে চায়। আর যদি বিশ্লেষক একজন ডেভিড উডস বলছে যে যুক্তরাষ্ট্রকে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই হবে, তাছাড়া কিন্তু যুদ্ধবিরতিতে পৌঁছানো বেশ খানিকটা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র আগাচ্ছে। আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, সে ব্যাপারে একটি বলছে যে $8,000 কোটি মহাযজ্ঞ, এটা বিশাল একটা অ্যামাউন্টের খেলা হবে সেটা বলছে। এবার যদি বলি যুক্তরাষ্ট্র, কানাডা এবং আরেকটা দেশ মেক্সিকো, এই 3 দেশের মাটিতে কিন্তু বিশ্বকাপ ফুটবল হবে এবং সেখানে কিন্তু অনেক টাকার লেনদেনের ব্যাপার আছে, টিকিট বিক্রি থেকে শুরু করে আরও অনেক কিছু ব্যাপারে সেখানে $8,000 কোটি টাকার একটি মহাযজ্ঞ চলবে, সে ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। আরেকটি রিপোর্ট এই যে বিভিন্ন সীমান্তে যে ঠেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, পুশিং করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পক্ষ থেকে। বিজিবি কিন্তু কঠোর নজরদারিতে রেখেছে এবং এই পুশিং ঠেকাতে বেশ খানিকটা কাজ করছে। সে ব্যাপারেই কিন্তু একটি রিপোর্ট করেছে যে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কিন্তু একটি বৈঠক চলছে। তো সীমান্ত সম্মেলন যেটা চলছে সেই সম্মেলন 4 দিনব্যাপী, সেই বৈঠকের ব্যাপারেই কিন্তু একটি রিপোর্ট তারা করেছে। এই ব্যাপারে কিন্তু কূটনৈতিক কাঠামোর সদ্য ব্যবহার করা উচিত বলছেন এম হুমায়ুন কবির। তিনি একটি অভিমত দিয়েছেন যে সীমান্তে পুশিনের মাধ্যমে এই যে ভারতীয় নাগরিককে যাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে তারা আসলে যাবে কোথায়? তারা বাংলাদেশেও আসতে পারছে না, তারা ভারতেও যেতে পারছে না, তারা বিভিন্ন হোল্ডিং সেলে আসলে তাদের থাকতে হচ্ছে। এই ব্যাপারে তারা বলছেন যে বিভিন্ন হোল্ডিং সেন্টারে থাকতে হচ্ছে। মানবিক দৃষ্টি থেকেও কিন্তু এই ব্যাপারটা আসলে বেশ খানিকটা দৃষ্টিকটু দেখায় এবং বাঞ্ছনীয় নয়। এই ব্যাপারে তিনি একটা রিপোর্ট করেছে। যদি বলি যে হাম এবং হামের উপসর্গে 2 মাস যাবৎ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, কিন্তু কিছুতেই হামের উপসর্গ মানুষের আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা ঠেকানো যাচ্ছে না। গত 24 ঘন্টায়ও 8 শিশুর মৃত্যু হয়েছে এবং প্রতিদিনই 1000-এর বেশি মানুষ হামে আক্রান্ত হচ্ছে, সেই ব্যাপারে একটি রিপোর্ট হয়েছে। আরেকটি হচ্ছে এই অর্থ বছরের বাজেট 26-27 বাজেট নিয়ে তারা একটি রিপোর্ট করেছে যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি ব্যবসার খরচ কমাতে বাজেটে বেশ কিছু উদ্যোগ থাকতে পারে। ব্যবসায় মন্দা এবং কর্মসংস্থান কম, এই ব্যাপারেই কিন্তু নজর দিচ্ছে এবং এই ব্যাপারেই হচ্ছে চোখ রাখছে বাজেট। সেটা বলছি যে বিনিয়োগের চিত্র যদি আমরা একটু দেখি, যে দেশি বিনিয়োগের চিত্র, তাহলে মূলধনী যন্ত্রপাতি আমদানির ব্যাপারে 2024-25 অর্থ বছরে বরাদ্দ ছিল $144 কোটি। 2025-26 অর্থ বছরে বাজেট ছিল $140 কোটি। প্রবৃদ্ধি কিন্তু কমেছে 3.07%। যদি শিল্পের মধ্যবর্তী কাঁচামাল আমদানির ব্যাপারে সেই বিষয়ক 2024-25-এ বাজেট দেওয়া হয়েছিল, $344 কোটি বরাদ্দ করা হয়েছিল এবং 2025-26-এ সেই বরাদ্দ ছিল $300 কোটি। প্রবৃদ্ধি কিন্তু কমেছে 12.93%, প্রায় 13% কাছাকাছি। আর সরাসরি বিদেশি বিনিয়োগে এফডিআই, সেক্ষেত্রে আসলে বাজেট দেওয়া হয়েছিল 2024-25-এ $131.6 কোটি। আর 2025-26-এ সেটা দেওয়া হয়েছিল আর একটু কমে গিয়েছিল, $100.6 কোটি দেওয়া হয়েছিল এবং সেখানে কিন্তু প্রবৃদ্ধি গত বছরের তুলনায় 2 বছরে কমেছে 23.56%। এই যে বাজেট কমেছে, তাই এবারে হচ্ছে ব্যবসায় মন্দা হচ্ছে, কর্মসংস্থান কম, এগুলো ব্যবসা বান্ধব যাতে বাজেট হয়
এবং ব্যবসা অর্থনীতি যাতে সমৃদ্ধ হয় এবং কর্মসংস্থান সৃষ্টি হয় সেই ব্যাপারে কিন্তু বাজেটে নজর রাখা হচ্ছে। সে ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছেন। আরেকটা নদীর পর গভীর নলকূপের পানিতেও লবণাক্ততা, একটা দক্ষিণাঞ্চলের একটি রিপোর্ট, বরিশাল বিভাগ এবং দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু এই নদীর পানিতে কিন্তু লবণাক্ততা ছিল আগে থেকেই। এখন গভীর নলকূপ থেকে যেখানে পানি তোলা হচ্ছে সেখানেও লবণাক্ততার দেখা যাচ্ছে। এতে কিন্তু সেই অঞ্চলের কৃষিতে যেমন ক্ষতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, সেই অঞ্চলের মানুষের পানির বিশুদ্ধতা নিয়ে একটি কিন্তু রিপোর্ট আছে। তারা বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হতে পারেন। জনস্বাস্থ্য এবং কৃষিতে ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে সে ব্যাপারে একটি রিপোর্ট তারা করেছে। আরেকটা রিপোর্ট যদি বলি, শিল্পের জন্য কেটে ফেলা গাছের গোড়া থেকে নতুন বন। এটা হচ্ছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলের জন্য কাটা হয়েছিল হাজার হাজার গাছ এবং বন বিভাগ এখন 4104 একর জমি ফেরত চায়, কারণ সেই জমিগুলো এখনও অব্যবহৃত রয়েছে। সেই ব্যাপারে কিন্তু একটি রিপোর্ট করেছে। একটু দেখি যে চট্টগ্রামের মিরসাইর এবং সীতাকুণ্ড এবং ফেনী জেলার একাংশে গড়ে তোলা হচ্ছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সেই অঞ্চলের জন্যই কিন্তু এত জমি গাছ কেটে ফেলা হয়েছিল। তারপরে এইটি প্রতিষ্ঠার জন্য জমির একাংশে কেটে ফেলা ঘোষণা করা হয়েছিল গাছপালা। যেমনটা বলছিলাম, সেখানে কাটা গাছের গোড়া এবং বীজ থেকে গড়ে উঠছে বন। এবং এইখানে কিন্তু মীর সরাইলেরই একটি ছবি তারা দিচ্ছেন এবং সেখানে তারা আবারও সেখানে কিন্তু বন্য প্রাণীরা আশ্রয় নেয় এবং বন্য প্রাণীরা আশ্রয় নেওয়ার ফলে এবং জীববৈচিত্র্য বাঁচাতে এবং গাছের পরিমাণ বাড়াতে কিন্তু এই ধরনের উদ্যোগ বন বিভাগ নিয়েছে। আরেকটি ব্যাপার, মায়ের কোল থেকে মহাসড়ক ছিটকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। একটি মৃত্যুর খবর নিয়ে আলিফ হোসেন নামে একটি শিশুর মৃত্যু হয়েছে, সেই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছেন। এবার একটু সমকালের পাতায় চোখ রাখতে চাই। তারাও কিন্তু বাজেটের প্রথমে চোখ রেখেছেন, বড় মোটা দাগে শিরোনাম করেছে আসন্ন বাজেটের ব্যাপারে। সেটা বাজেটের অর্থায়নে বড় চ্যালেঞ্জ। এটি বলছে যে অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টিতে করণীয় যা করতে হবে সেটা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে, ভর্তুকির চাহিদা সেটা কিন্তু উন্নয়ন প্রকল্পে অর্থ সঞ্চালন করতে হবে, আর বিনিয়োগ বাড়াতে সংস্কার অব্যাহত রাখতে হবে। একটু বলি, এবারের বাজেট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। আর রাজস্ব আদায় গত বছরে হয়েছিল আসলে একটু কম হয়েছিল 5,69,000 কোটি টাকা বাজেট গতবার আসলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এ ব্যাপারে তারা একটি রিপোর্ট করছে। আর মাহবুব আহমেদ সাবেক অর্থ সচিব তিনি বলছেন যে পরিকল্পিত ব্যয় ব্যবস্থাপনা এবং কার্যকর রাজস্ব আহরণ নিশ্চিত না করা গেলে বড় বাজেট কেবল অর্থনৈতিক চাপই আসলে বাড়াবে। এ ব্যাপারে রিপোর্ট করেছে। আর এইবার আসলে যদি টানা 2 বছর শূন্য থাকলে পদ আসলে বিলুপ্ত করবেন। এটা আসলে জনপ্রশাসনের ব্যাপারে জনপ্রশাসনের বেশ কিছু সচিবকে জনপ্রশাসন সচিবকে আসলে জনপ্রশাসন থেকে চিঠি দেওয়া হয়েছে এবং শূন্য পদে জনবল নিয়োগে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে সরকার। কারণ আসলে বেশ কিছু পদ 2 বছর যাবৎ শূন্য রয়েছে কিংবা তারও অধিক সময় যাবৎ শূন্য রয়েছে। সেই পদগুলো আসলে শূন্য থাকলে সেটা আসলে বিলুপ্তি ঘোষণা করা হবে। তাই তারা নিয়োগের ব্যাপারে কিংবা চিঠি দিয়ে জানতে চাচ্ছেন যে আসলে সেগুলো কেন করা হচ্ছে। আর 12 লাখ রোহিঙ্গার তথ্য যুক্ত হচ্ছে সরকারি সার্ভারে। রোহিঙ্গা এনআইডি পাসপোর্ট ঠেকানোর পাওয়া, এই বাংলাদেশের যে নাগরিকত্ব পাওয়া সেই বিষয়টি ঠেকানোর জন্যই কিন্তু এটি করা হচ্ছে। ডেটা সরকারি সার্ভারে দেবে UNHCR। আর তথ্য ভান্ডার হস্তান্তরের পর পূর্ণবয়স্ক সব রোহিঙ্গা সিম কার্ড আসলে পাবেন এ ব্যাপারে। আর এখন দেশে নানা জায়গায় ছিনতাই চলছে, আর ছিনতাই বাধা দিতে গেলেই গুলিকোপ খেতে হচ্ছে, সে ব্যাপারে রিপোর্ট করেছেন। আর সবরাহ মেলেনি পেছালো ভিটামিন A ক্যাম্পেইন। এটা আসলে 14 মাস পেছালো। 6 মাস পর পর বছরে 2 বার কিন্তু এ ধরনের ক্যাম্পেইন হওয়ার কথা, কিন্তু 14 মাসেও কোনো ক্যাম্পেইন হয়নি। নতুন যে ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছিল সেটাও পিছিয়েছে, সে ব্যাপারে একটি রিপোর্ট তারা করেছেন। আরেকটি হচ্ছে সরকারি হিসাবে লোডশেডিং কম এবং গ্রামে ভোগান্তির জীবন, এই যে গ্রামের ভোগান্তির চিত্র নিয়ে তারা একটি রিপোর্ট করেছেন। আরেকটা হচ্ছে মেসির মতো ইয়ামালো ঈশ্বর আশীর্বাদ পুষ্ট। আসন্ন বিশ্বকাপ ঘিরে বিভিন্ন প্লেয়ারদের নিয়ে যে তাদের এই পর্যন্ত আসার পেছনে কি অবদান এবং কতটুকু সম্ভাবনা রয়েছে সে বিষয়ে কিন্তু রিপোর্ট করেছে। সেটি হচ্ছে মেসির সঙ্গে ইয়ামালের একটি তারা পার্থক্য করেছেন বা তাদের বিষয়ে একটি ফিচার রিপোর্ট করেছেন যে আসলে ইয়ামালও মেসির মতো ঈশ্বর পুষ্ট আশীর্বাদ পুষ্ট। এক্ষেত্রে আরেকটি রিপোর্ট হচ্ছে এখনও ছন্দে ফেরেনি পুলিশ এবং পুলিশের বেশ খানিকটা কিন্তু বিশেষ ক্ষেত্রে কিন্তু তারা ক্ষেত্র বিশেষে তারা নিষ্ক্রিয় থাকছেন, এখনো পূর্ণ ছন্দে ফেরেনি, এ ব্যাপারে রিপোর্ট করেছেন। আরেকটা হচ্ছে পুশিন মানবে না ঢাকা, এটি কড়া অবস্থানে বিজিবি। দিল্লিকে 13 বার চিঠি দেওয়া হয়েছে, এটা সামা ওবায়েদ গতকালও বলেছেন, সেটা আমরা দেখেছি। আরেকটি ব্যাপারে হচ্ছে ধর্ষণ মামলায় দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্টে, আর হচ্ছে পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল, যেটা বলছিলাম এবারে তারা রিপোর্ট করেছেন। আমার দেশ পত্রিকা একটু দেখতে চাই শেষ পর্যন্ত।
এ বছরও হচ্ছে না, স্থানীয় সরকারের 3 নির্বাচন, সে ব্যাপারে তারা নির্বাচন যে হচ্ছে না সে ব্যাপারে একটু রিপোর্ট তারা করেছেন। আর হচ্ছে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গুজব ঠেকাতে সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন, সে ব্যাপারে একটু রিপোর্ট করেছে। আর শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার, নতুন কারিকুলামের চালু 2028 সালে, এ ব্যাপারে একটি রিপোর্ট করেছে। আর সীমান্তে অনুপ্রবেশের ব্যাপারেও রিপোর্ট করেছে। তবে এইবার সবচেয়ে এই যে ইসরায়েল এবং ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, রবি এবং সোমবার তারা কিন্তু পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, সে ব্যাপারে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু তাদের এই যে হামলা পাল্টা হামলার ব্যাপারে কিন্তু তদারকি করছে এবং সেটা ঠেকানোর চেষ্টা করছে। কারণ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কিন্তু তাদের আসলে যুদ্ধবিরতিতে এবং স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা করছে এবং হরমুজ প্রণালী নিয়ে যে কঠিন সমীকরণ রয়েছে সেটি সহজ করার চেষ্টা করছেন এবং তাদের দুদেশের জন্যই যে ভালো হয় সে ব্যাপারেই তারা আগাচ্ছেন। কিন্তু পাল্টাপাল্টি হামলা কিন্তু নতুন করে সংকট তৈরি করছে, এটা বিভিন্ন বিশ্লেষকরাও বলছেন যে এই যে যুদ্ধবিরতি কিন্তু সংকটে পড়তে পারে। তো আসলে আজকের বিভিন্ন পত্রপত্রিকা ঘিরে দেখা গেছে, এগুলোই আমার কাছে শিরোনাম ছিল। আমাদের আরেকটি স্টুডিওতে আমাদের সহকর্মী নুসরাতের কাছে আবারও ফিরে যাচ্ছে। নুসরাত, পত্রপত্রিকা ঘিরে এগুলোই আসলে প্রধান মোটা দাগের শিরোনাম ছিল। ধন্যবাদ ইমন আপনাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির আলোচনা চলার মাঝেই মধ্যপ্রাচ্যে শুরু হয়েছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা। তেহরান মার্কিন প্রতিশ্রুতির ওপর তীব্র অনাস্থা প্রকাশ করলেও আপাতত ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে। অন্যদিকে তেল আবিব হুঁশিয়ারি দিয়েছে, লেবাননে হামলার জবাবে ইসরায়েলে আঘাত করা হলে তার বিপরীতে আবারও হামলা চালানো হবে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অনুরোধ উপেক্ষা করেই ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। 8 এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রথম ইরানের ভেতরে কোনো বড় জ্বালানি বা শক্তি উৎপাদন কেন্দ্রে সরাসরি আঘাত হানল ইসরায়েল। কয়েক ঘন্টার মধ্যেই ইরানও ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা ও রামাত ডেভিড বিমান ঘাঁটি সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। ইরান আপাতত ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে। তবে দেশটি সতর্ক করেছে, ইসরায়েল যদি লেবাননে হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত রাখে তবে এর চেয়েও কঠিন আঘাত হানা হবে। খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর বিবৃতিতে জোর দিয়ে বলেছেন যে দক্ষিণ লেবানন সহ অন্যান্য স্থানে যদি আগ্রাসন ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে তবে এর চেয়েও অনেক কঠোর ও শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও হামলার বিপরীতে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, লেবাননে ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েল শক্তিশালী হামলা চালিয়ে জবাব দেবে। ইরান যদি আবারও হামলা চালায় তাহলে আমরা এর শক্তিশালী জবাব দেব। ইসরায়েলের আত্মরক্ষার পূর্ণ অধিকার আছে এবং যখনই প্রয়োজন আমরা তা প্রয়োগ করব। আমি ইসরায়েলের নাগরিকদের উদ্দেশ্যে এটি বলছি, যেমনটি আমি আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছি। এই সামরিক উত্তেজনার মাঝেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার চূড়ান্ত লক্ষ্য অর্জিত হওয়ার পথে রয়েছে। মূলত পাকিস্তানের মধ্যস্থতাতেই দুপক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তবে মার্কিন শান্তি চুক্তির ক্ষেত্রে এখন সবচেয়ে বড় শর্ত হয়ে দাঁড়িয়েছে অর্থ। আমেরিকার কাছে আটকা থাকা $24 বিলিয়ন ইরানি তহবিল ছাড়ের উপরই অন্যদিকে ওয়াশিংটন এই তহবিল দিয়ে উপসাগরীয় মিত্রদের যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার কথা ভাবছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। গাজায় কার্যকর নেই ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি। প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। গেল বছর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত অন্তত 1000 মানুষকে হত্যা করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই নিরস্ত্র বেসামরিক মানুষ। সেই সাথে কথিত হলুদ রেখার নামে গ্রাস করা হয়েছে গাজার 54% ভূমি। এমন বাস্তবতায় মিশরে শুরু হলো যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরের আলোচনা। এই হলো গাজার কথিত সেই হলুদ রেখা। এই রেখা অতিক্রম দূরের কথা, এর কাছে এলেই ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করেছে ইসরায়েল। কথিত এই হলুদ রেখার ঠিক মাঝখানে ইসরায়েলি সেনাদের নজরদারির পোস্ট। সেখানে স্নাইপার রাইফেল হাতে ফিলিস্তিনিদের হত্যার অপেক্ষায় থাকে দখলদার সেনারা। কেবল হলুদ রেখার কাছে আসার অপরাধে শতাধিক ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশু কিশোরকে হত্যা করেছে ইসরায়েল। অথচ কথা ছিল যুদ্ধবিরতির সময় ধাপে ধাপে এই রেখার নামে দখল করা গাজার 54% এলাকা ছেড়ে দেবে ইসরায়েল। কিন্তু সেটি দূরের কথা, উল্টো এখন গাজার 70% এলাকা দখলের পরিকল্পনা শুনিয়েছেন নেতানিয়াহু।
যুদ্ধবিরতির গেল 1 বছরে অন্তত 1000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। বাড়ছে লাশের মিছিল। যে যুদ্ধবিরতি একদিনের জন্যও মানেনি ইসরায়েল, এবার সেই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে মিশরের শার্ম আল শেখে শুরু হলো আলোচনা। ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠী, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় কায়রোতে চলছে বৈঠক। আলোচনায় উঠে এসেছে ইসরায়েলের ক্রমাগত আগ্রাসন ও যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতি। হামাস বলছে, যখন যুদ্ধবিরতির প্রথম ধাপই উপেক্ষা করেছে ইসরায়েল, তখন দ্বিতীয় ধাপের বাস্তবায়ন নিয়ে এমন আলোচনার ফলাফলের আশা ক্ষীণ। তারপরও আলোচনা চায় হামাস। 2025 সালের সেপ্টেম্বরে ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা রূপরেখার আলোকে শুরু হয় যুদ্ধবিরতি, যার আওতায় ইসরায়েল ও হামাস বন্দি বিনিময় সম্পন্ন করে। এর বাইরে চুক্তির আর কোনো শর্তই বাস্তবায়িত হয়নি। ইসরায়েলের পক্ষ থেকে তীব্র অসহযোগিতার পরও চুক্তির দ্বিতীয় দফা কার্যকরের পক্ষে মিশর, কাতার ও তুরস্ক। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিল ইরান। তবে লেবাননে হামলা অব্যাহত রাখলে আরও কঠোর জবাব দেয়া হবে বলে জানিয়েছে তেহরান। দেশটির সংবাদ মাধ্যমে প্রকাশিত খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলার পর কিছু পদক্ষেপ নিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এই ঘোষণার কিছু সময় আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলেন। পাশাপাশি এও জানান, দুই দেশই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে। তারপরই ইরানের পক্ষ থেকে সামরিক অভিযান স্থগিতের কথা জানানো হয়। একই সঙ্গে হুঁশিয়ারি করা হয়, ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে আগের চেয়ে আরও কঠোর এবং জোরালো জবাব দেয়া হবে। গেল রবিবার থেকে দুই দেশ ফের পাল্টাপাল্টি সামরিক হামলা শুরু করে। প্রথমে ইরান হামলা চালায়, পাল্টা হামলার পথে হাঁটে ইসরায়েলও। গাজা, লেবানন বা ইরান, কোথাও ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর প্রায় 1000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননে বারবার যুদ্ধবিরতির চেষ্টা ভেস্তে দিচ্ছেন তিনি। ইরানের সাথে ট্রাম্পের যুদ্ধবিরতিতেও এখন এই যুদ্ধবাজ ইহুদি নেতাকেই অন্যতম বাধা বলে মনে করা হচ্ছে। কিন্তু কেন যুদ্ধবিরতি চান না নেতানিয়াহু? ট্রাম্প প্রায় প্রতিদিনই বিশ্বকে অন্তত একবার করে মনে করিয়ে দেন যে ইরানের সাথে তিনি একটি চুক্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। এ পর্যন্ত অন্তত কয়েক ডজনবার তিনি ইরানের সাথে চুক্তির ঘোষণা দিয়েছেন, কিন্তু বাস্তবে সেটি আলোর মুখ দেখেনি। বলা হচ্ছে, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সমঝোতায় একমাত্র বাধা ইহুদি লবি ও নেতানিয়াহু। এজন্য তিনি রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক, গণমাধ্যম এবং লবি সব হাতিয়ারই ব্যবহার করছেন। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু ইরানের সাথে চূড়ান্ত বিজয়ের মোহে ভুগছেন। তার স্বপ্ন হলো হামাস, হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী আর তেহরানের চূড়ান্ত পতন। এর বাইরে আর কোনো সমঝোতাই তার পছন্দ নয়। তার চূড়ান্ত লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে বদলে দেওয়া, চাতুর্যপূর্ণ শব্দে যাকে তারা বলছেন মধ্যপ্রাচ্য পুনর্গঠন। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক আধিপত্য বিস্তার, অর্থাৎ বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠাই নেতানিয়াহুর উদ্দেশ্য। ট্রাম্পকে ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে সফল নেতানিয়াহু একই চাল আরেকবার চালতে চাইছেন। এবার তার চাওয়া সর্বাত্মক যুদ্ধ, যা এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে বদলে দেবে। ইরানের আত্মসমর্পণ, পারমাণবিক শক্তি গুঁড়িয়ে দেওয়া, সমৃদ্ধ ইউরেনিয়াম দখল করা, ইরানের প্রক্সিদের ভাঙা আর ইরান ভূখণ্ডকে খণ্ড বিখণ্ড করা, এক হামলাতেই এত সব লক্ষ্য অর্জনের স্বপ্ন দেখিয়ে ট্রাম্পকে রণাঙ্গনে টেনে আনেন নেতানিয়াহু। কিন্তু সেই ট্রাম্প এখন যুদ্ধের ফাঁদে আটকা পড়েছেন। এই যুদ্ধ তাকে অভ্যন্তরীণ রাজনীতিতে বিপর্যয় এনে দেওয়া ছাড়া কোনো জয়ের আভাস দিচ্ছে না। বরং অধিকাংশ মার্কিন নাগরিক বলছেন, এই যুদ্ধ আসলে ইসরায়েলের জন্য। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে তাকে এই ভুলের মাসুল দিতে হতে পারে। হাউস ও সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা আছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের প্রেসিডেন্সি পঙ্গুত্ব বরণ করবে। এমনকি অভিশংসনের হুমকিতেও পড়তে পারেন ট্রাম্প। ইফাতিরা, স্টার নিউজ।